হ্যালো ব্রেনার্স, ইউ আর ওয়ার্মলি ওয়েলকামড টু আওয়ার চ্যানেল ব্রেনার্স ফার্স্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সেট নাম্বার 2 এর ফার্স্ট ইউনিট টেস্ট কোশ্চেনের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন হিসেবে তোমরা ধরে নিতে পারো। আর এইগুলোকে তোমরা কমপ্লিট রিভিশন এবং জানলেই 100তে 100 পাওয়ার কোনো ব্যাপারই নয়। তো সেট নাম্বার 1 যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদেরকে চ্যানেলে যেতে হবে এবং চ্যানেলে গিয়ে খুঁজে ফেলতে হবে। অবশ্য প্লেলিস্টে দেওয়া আছে, রম অ্যান্সার তোমাদেরকে কমপ্লিট রিভিশন করিয়ে দিয়েছেন এবং কোশ্চেন সাজেশন দিয়ে দিয়েছেন। তো আমি আজকে এনেছি সেট নাম্বার 2, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউ। তো 100তে 100 পাওয়ার জন্য তোমাদেরকে এটা জানতে হবে, আরও একবার রিভিশন করে নাও। চলো দেরি না করে শুরু করে দিই। তার আগে তোমাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, কারণ এরকম আরও সাজেস্টিভ কোশ্চেন তোমাদের জন্য আসতে চলে। আর হ্যাঁ, একটা লাইক টুকে বন্ধুদের কাছে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই সাজেস্টিভ ভিডিও। ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের পরিবেশ ও বিজ্ঞান সেট নাম্বার 2 সাজেস্টিভ কোশ্চেন। তো চলো এই বিষয়ের প্রশ্নপত্র সম্পর্কে দেখে নেওয়া যাক, মানে একবার পুরোটা কী আমরা জানবো, আজকে শিখবো। আজকে আমাদের অনেক কিছু শিখবার বিষয় আছে, এক ঝলক একবার দেখে নিয়ে যে এই সমস্ত জিনিসগুলো আমরা আজকে শিখবো। তো স্টেপ বাই স্টেপ কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে একদম কমপ্লিট মুখস্থর মতো করি। তো চলে আসি প্রথম প্রশ্নতে। দেখতে পাচ্ছ এরকম ধরনের প্রশ্ন থাকবে তোমাদের, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো প্রথম প্রশ্ন হচ্ছে, তাপ হলো এক প্রকার শক্তি। তোমরা জানোই যে তাপ একটি শক্তি, অর্থাৎ পাওয়ার টাইপ। তাপ হলো একটি শক্তি। বাক্যতে অপশান এইভাবে দিতে পারে যে বাক্যটা সঠিক না বাক্যটা ভুল না কোনোটি নয়। হয়তো তোমরা অপশান কোনোটি নয় চুজ করবা, কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে বাক্যটা একদম সঠিক। তাপ মানে কি? হিট। হিট তো সবসময়, হিটের তো পাওয়ার থাকবে একটা। তুমি হিট কি ছুঁতে পারবা, হাত দিতে পারবা না। অতএব তাপ হলো এক প্রকার বিরাট শক্তি। কিন্তু এরপরের প্রশ্ন দেখো, তাপের এসআই একক পদ্ধতি। তাপের এসআই একক পদ্ধতি কি? পদ্ধতিতে কী বলা হয়? এসআই একক পদ্ধতিতে হচ্ছে ক্যালোরি, জুল না সেন্টিগ্রেড। তো এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ উত্তর হলো জুল। তো এই যে তাপ সম্পর্কে আমরা এসআই একক জুল পড়লাম, তাহলে কি আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল? তা নয়, আমাদেরকে আরও অনেক কিছু বিষয় জানতে হবে। আরও যত এসআই একক আছে সমস্ত সম্পর্কে কভার করতে হবে। তো চলো একবার পড়ে নিই। দৈর্ঘ্য, এখানে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত কিছু ভৌত রাশি। ভৌত রাশি তোমরা জানোই, দুটো রাশি, একটা স্কেলার রাশি, একটা ভেক্টর রাশি। তো যাই হোক, সে বিষয়ে আমি এখন প্রবেশ করছি না। তো এখন ভৌত রাশির ঘর হলো এটা, এবং সেই ভৌত রাশিগুলোর এসআই একক কী, এবং সেই ভৌত রাশিগুলোর আবার সিজিএস একক কী। তোমাদের পরীক্ষায় দুটোই দিতে পারে বা যে কোনো একটা দিতে পারে, এসআই একক অথবা সিজিএস একক। কিন্তু 100তে 100% জোর দিয়ে বলা যেতে পারে যে আসবেই, এসআই একক আসবে, না হয় সিজিএস একক আসবে। আজকে আমি যেগুলো তোমাদেরকে দিয়ে দেবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও এবং লাইক করে দাও। বন্ধুদের কাছে কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবে। তো চলো আবার শুরু করি। তো দেখতে পাচ্ছ দৈর্ঘ্যের এসআই একক কী? দৈর্ঘ্যের এসআই একক হলো মিটার। আর সিজিএস একক কী? দৈর্ঘ্যের সিজিএস একক হলো সেন্টিমিটার। তারপরে ভৌত রাশি কী আছে? ভরের এসআই একক কী? ভরের এসআই একক হলো কিলোগ্রাম। ভর মানে কি? ওজন। ভরের এসআই একক হলো কিলোগ্রাম। আর সিজিএস পদ্ধতিতে ভরের মানে একক কি? গ্রাম। তোমরা জানোই 1000 গ্রামে 1 কিলোগ্রাম। ঠিক। নেক্সট দেখো, এখানে আছে সময়ের এসআই একক হচ্ছে সেকেন্ড। সব থেকে স্মলেস্ট ইউনিট সেকেন্ড। তার সময়ের সিজিএস এককও সেকেন্ড। তারপরে দেখো ক্ষেত্রফল, ভৌত রাশির ক্ষেত্রফলের এসআই একক হলো বর্গমিটার। আর ক্ষেত্রফলের সিজিএস একক হলো বর্গ সেন্টিমিটার। এটা কিন্তু মনে রাখতে হবে ঠিক করে। আয়তনের এসআই একক কি? ঘনমিটার। আর ঠিক একই রকম আরেকটার মতো আয়তনের সিজিএস পদ্ধতিতে একক হলো ঘন সেন্টিমিটার। ঘনত্বের এসআই একক হলো কিলোগ্রাম বা ঘনমিটারও বলতে পারো। আবার সিজিএস পদ্ধতি হলো, ঘনত্বের সিজিএস পদ্ধতি হলো গ্রাম বা ঘন সেন্টিমিটার। নেক্সট দেখা হচ্ছে বেগের এসআই একক কি? বেগের এসআই একক হলো মিটার বা সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে এর একক হলো সেন্টিমিটার বা সেকেন্ড। দেখো, তোমরা একটা বিষয় কিন্তু কোনোভাবে লক্ষ্য করতে পারলা না, আমি জানি, যে আমি এগুলো বাব করে বললাম, কিলোগ্রাম বা ঘনমিটার, গ্রাম বা ঘন সেন্টিমিটার। কিন্তু তোমরা কমেন্ট করো এটা কী হবে?
সাথে সাথে কমেন্ট করো, আমি ভুল বলেছি না ঠিক বলেছি, ভুল বলেছি না ঠিক বলেছি, সাথে সাথে কমেন্ট করো। ভুল বলেছি তাহলে কি বলতে হবে আমাকে? এখানে বলতে হবে কিলোগ্রাম পার ঘনমিটার। ঘনত্বের এসআই একক কি? কিলোগ্রাম পার ঘনমিটার, পার ঘনমিটার। ঘনত্বের সিজিএস একক কি? গ্রাম পার ঘন সেন্টিমিটার। তাহলে বুঝতে এসে দেখো, তোমরা কিন্তু এখনও পর্যন্ত কমেন্ট করোনি, শুধু শুনে যাচ্ছ। তো যাই হোক, ছেড়ে দাও। এবার ভালো করে মনে রাখবে, এগুলোকে বলে পার। বেগের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। বেগের সিজিএস একক কি? সেন্টিমিটার পার সেকেন্ড। ত্বরণের এসআই একক কি? মিটার পার সেকেন্ড। আর ত্বরণের সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার পার সেকেন্ড। বলের একক এসআই একক কি? বলের এসআই একক হলো নিউটন, আর বলের সিজিএস একক হলো ডাইন। তোমরা যদি চাও তো ভিডিওটা আর একবার দেখে নিতে পারো, এটাকে স্কিপ ব্যাক করে দেখে নিতে পারো যে আমি কি পড়ালাম, বা তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। নেক্সট দেখো, এবার প্রশ্নতে আবার চলে আসি। তো বরফ গলনের লিনতাপ হলো প্রমাণ চাপে কত ক্যালোরি? 80 ক্যালোরি প্রতি গ্রাম, না 540 ক্যালোরি প্রতি গ্রাম, না 0 ডিগ্রি সেন্টিগ্রেড? তো উত্তর হবে এটার 80 ক্যালোরি প্রতি গ্রাম। নেক্সট প্রশ্ন আছে দেখো, ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। তো ফারেনহাইট থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, না 100 ডিগ্রি ফারেনহাইট? এগুলো কিন্তু বড় বড় কম্পিটিটিভ পরীক্ষাতে প্রশ্নটা আসে বেশি। তো এখানে দেখতে পাচ্ছ, তো সঠিক উত্তর কী হবে? 212 ডিগ্রি ফারেনহাইট। নেক্সট প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। পরমাণুর নিস্তরিত কণার নাম কি? পরমাণুর নিস্তরিত কণার নাম কি? দেখো, এগুলো তো এমসিকিউ দেওয়া আছে। তো এমসিকিউ যদি তুমি মুখস্থ করো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে এগুলো প্রশ্ন টাইপের মুখস্থ করতে হবে, যাতে করে এটা এমসিকিউ যদি দেয় পারবা। এবার দেখা গেলো এটা এসএকিউ দিয়ে দিল, তুমি কি পারবা? হ্যাঁ, তাও পারবা। তাহলে তোমাকে কীভাবে পড়তে হবে? তোমাকে পড়তে হবে পরমাণুর নিস্তরিত কণাটির নাম কি, এইভাবে পড়তে হবে, যাতে করে তুমি এমসিকিউ পারো, এসএকিউ আসলেও পারো। অপশান দরকার নাই, আমি এমনি উত্তর বলবো। পরমাণুর নিস্তরিত কণাটির নাম কি? তাহলে এখানে কী অপশান আছে দেখো, ইলেকট্রন, প্রোটন, না নিউট্রন? তো এখানে সঠিক উত্তর হবে নিউট্রন। তাহলে পরমাণুর মধ্যে কী থাকে? 3টে জিনিস থাকে, দেখতে পেয়ে গেলা কিন্তু এখানে, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। নেক্সট প্রশ্নতে দেখো, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের তাপের পরিমাণ কীরকম হবে? ভালো করে বুঝো, আবার বলছি, দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের তাপের পরিমাণ কীরকম হবে? সমান হবে, না সমান নাও হতে পারে, না সমান অসমান দুটোই হতে পারে? তো তোমরা দেখবা যে এখানে সব থেকে বড় অপশান আছে, সমান অসমান দুটোই হতে পারে, তো সেটাই ঠিক হবে। তা নয়, তোমাদেরকে বুঝে উত্তর করতে হবে। দুটি বস্তুর তাপমাত্রা সমান হলে তাদের তাপের পরিমাণ কি হবে? সমানে সমান দুটোই হবে। হ্যাঁ। নেক্সট প্রশ্ন দেখো, একটু প্রত্যক্ষ রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ কি? জানি এগুলো তো তোমরা বেশিরভাগই কাঁচা, কিন্তু তাও পড়তে হবে, কিছু করার নাই, পরীক্ষায় তো নাম্বার তুলতে হবে। দেখতে পাচ্ছ এখানে অপশান কী আছে? 2H2, H মানে হাইড্রোজেন, 2H2 প্লাস O2, O2 মানে কি? অক্সিজেন, ইকুয়াল টু 2H2O, না CaCO3 ইকুয়াল টু CaO প্লাস CO2, না Ca ক্যালসিয়ামের বলছে এটা, এসো সালফিউরিক অ্যাসিড, SO4 প্লাস Fe তো কী বলে? ফেরাম, Cl2 ইকুয়াল টু CaCl2 প্লাস FeSO4। বলো এটা কী হবে উত্তর? এটা হবে 2H2 মানে হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু 2H2। হাইড্রোজেন আর অক্সিজেন মিশালে কী হবে? জল হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা Al, অ্যালুমিনিয়াম 2 O3-তে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, 2, 1, 3 হবে এটার উত্তর। তাহলে এগুলো ছিল হচ্ছে সব ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন, ভৌত বিজ্ঞানের প্রশ্ন। যদি আবার দেখার ইচ্ছা হয় তাহলে তোমরা আবার দেখে নিতে পারো। তো আমি যেহেতু ভিডিওটা বড় বেশি করব না, আমি আর বলবো না, তোমরা দেখে নিতে পারো। তো আমি এখন লাইফ সায়েন্সে ঢুকছি। এবার ব্রেনটাকে রিফ্রেশ করো, এবার আমরা লাইফ সায়েন্সে ঢুকবো। তো
তোমাদের দুটো পার্টে প্রশ্ন হতে পারে সায়েন্সের পরীক্ষায়। লাইফ সায়েন্স আলাদা গ্রুপ হতে পারে আর ফিজিক্যাল সায়েন্স আলাদা গ্রুপ হতে পারে, কিন্তু দুটো আবার মিক্সিংও হতে পারে। এইরকমটাই হবে তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। তো গ্রুপ বি এর প্রশ্নতে, লাইফ সায়েন্সের প্রশ্নতে প্রথম বলছে শূন্যস্থান পূরণ টাইপ প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর ড্যাশ পরিণত হয়। কার্বোহাইড্রেট জাতীয় খাবার যখন হজম হয়ে যায়, কার্বোহাইড্রেট মানে কি? শর্করা। কার্বোহাইড্রেট বেশি খেলে কি হবে? মোটা হয়ে যাবে, চর্বি হয়ে যাবে, সুগার হয়ে যাবে, যাকে আমরা বলি সুগার। সুগার হয়েছে আমার, অনেকে দেখবা বলবে সুগার হয়েছে আমার, ডায়াবেটিস হয়েছে, সুগার বেড়ে গেছে। কেন বাড়ে? কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে বেশি বাড়ে। তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কি? সিঙ্গারা। তারপরে কি সব থেকে বেশি কার্বোহাইড্রেট পাওয়া যায় কিসে? চিনিতে। এই সমস্ত বা হয়তো আলুও হতে পারে, আলুটাও কার্বোহাইড্রেট জাতীয় খাবারের মধ্যে পড়ে। বা যে সমস্ত চানাচুর খাচ্ছ তোমরা, বা মুড়ি, বা সব থেকে বড় উদাহরণ হচ্ছে ভাত আর রুটি। তো কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিন্তু তোমাদের কমাতে হবে। দেখো এখান থেকে আমরা একটা নীতিবাক্য পেয়ে গেলাম যে আমাদেরকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমাতে হবে, নাহলে আমাদের শরীরের স্বাস্থ্য ঠিক থাকবে না, খারাপ হয়ে যাবে, বেশি মোটা হয়ে যাবে। তোমরা এ বিষয়ে অন্য ভিডিও দেখতে পারো, রহমান স্যার তোমাদেরকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার নিয়ে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছ কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর ড্যাশে পরিণত হয়। কিসে পরিণত হয়? উত্তর দেখতে পাচ্ছ, কার্বোহাইড্রেট জাতীয় খাবার হজম হওয়ার পর গ্লাইকোজেনে পরিণত হয়। গ্লাইকোজেনে পরিণত হয়। নেক্সট প্রশ্নে চলে আসি এবার। চুল, নখে ড্যাশ প্রোটিন থাকে। কি প্রোটিন থাকে? তোমরা অবশ্যই জানো, লাইফ সায়েন্স বই পড়েছো বা আগেও পড়িয়ে দেওয়া হয়েছে। চুল, নখে কি প্রোটিন থাকে? চুল, নখে থাকে কেরোটিন প্রোটিন। কেরোটিন থাকে। কেরোটিন কি থেকে পাওয়া যায়? গাজর থেকে কেরোটিন পাওয়া যায়। গাজরে কি থাকে? কেরোটিনয়েড। চুল, নখ, চুল ঠিকঠাক থাকে কিসের জন্য? কেরোটিনের জন্য। গাজর, অতএব তোমাদের গাজর বেশি খেতে হবে। বেশি খেতে হবে তার তো মানে না, লিমিটে খেতে হবে, যেন চুল, নখ সবসময় ঠিকঠাক থাকে। তো নেক্সট প্রশ্নে দেখো, লোহিত রক্তকণিকা প্রোটিনের নাম কি? লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম কি? এটার উত্তর হচ্ছে গ্লোবিন, বা তোমরা গ্লোবিউলিনও বলতে পারো, বা হিমোগ্লোবিনও বলতে পারো। নেক্সট প্রশ্ন দেখো আছে, মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে ড্যাশ ড্যাশ ও ড্যাশ নানা সমস্যা তৈরি হয়। তিনটে ড্যাশ দেওয়া হয়েছে কেন? কারণ তিনটে যে রোগ সব থেকে ইম্পর্ট্যান্ট, তোমাদের যে কোনো একটা রোগ পরীক্ষায় এমসিকিউ আসতে পারে বা শূন্যস্থানে আসতে পারে, তোমাদেরকে যে কোনো একটা চয়েস করতে হবে। তোমাদের তিনটা দেওয়া হচ্ছে মানে তোমাদের মনে রাখার জন্য বলা হচ্ছে। তো মানবদেহে অতিরিক্ত লিপিড কিসে কিসে কোথায় কোথায় থাকে? হাতে থাকে, উড়ুতে থাকে, বুকে থাকে, আরও কত কি জায়গায় থাকে। তোমরা সেটা বই বের করলেই সব দেখতে পেয়ে যাবে। দেখবে একটা ছক করে লেখা আছে লিপিড বলে। তো মানবদেহে অতিরিক্ত লিপিড জমা হলে কী কী তৈরি হয়, মানে কী কী জমা হলে কী কী সমস্যা তৈরি হয়? রোগ সমস্যা, ডায়াবেটিস একটু আগে বললাম, যেটা কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে হয়। তারপরে কী কী তৈরি হয়? আর ওবেসিটি। তারপরে আর কী কী হয়? ক্যান্সার হতে পারে। তো এই সমস্ত সমস্যা লিপিড জমা হলে, অতিরিক্ত লিপিড জমা হয়ে গেলে দেখা দিতে পারে। তো আমরা অনেক কিছুই জানলাম এখান থেকে। এবার পরের প্রশ্নতে আসা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যে কোনো তিনটে ওখানে লেখা আছে, তাই সেট টাইপ প্রশ্ন বলে। প্রথম প্রশ্ন আছে দেখো, তেলে ও জলে গুলে যায় এমন ভিটামিনগুলোর নাম কি? তেলে ও জলে গুলে যায় বা দ্রবণীয়, এইভাবে প্রশ্ন দিতে পারে ঘুরিয়ে। তেলে ও জলে দ্রবণীয় ভিটামিনের নাম কি? তেলে ও জলে গুলে যায় এরকম ভিটামিনের হলো ভিটামিন বি ও ভিটামিন সি। ভিটামিন বি ও ভিটামিন সি। নেক্সট প্রশ্ন দেখো, জলে গুলে যায়, একটু ভুল বললাম, তেলে গুলে যায় শুধু। এটা এই ভিটামিনগুলো দেখতে পাচ্ছ শুধু তেলে গুলে যায়। তেলে গুলে যায় কী কী ভিটামিন? ভিটামিন বি আর ভিটামিন সি। আর জলে গুলে যায় যে সমস্ত ভিটামিন, সেগুলো কি? ADEK। কি বললাম? ADEK। তো জলে দ্রবণীয় ভিটামিনগুলো কি কি? ভুল, সব ভুল বললাম আমি,
সব ভুল বললাম, ঠিক করে শুনছো না তোমরা, নাহলে এতক্ষণ কমেন্ট করে ফেলতে। আমি এটা ভুল লিখেছি। কেন ভুল লিখেছি? তোমাদেরকে একটু এনার্জি দেওয়ার জন্য ভুল লেখা হয়েছে এটা। কেন দেখতে আমার এটা চেক যে তোমাদের মধ্যে কতটা কনফিডেন্স আছে উত্তরের উপর। আমার এই সেন্টেন্সটা একদম ভুল লিখেছি, দুটো পুরোটাই উল্টো হবে। জলে গুলে যায় বা জলে দ্রবণীয় ভিটামিন কি? বি, সি। আর একটা ভিটামিন আছে, তার নাম কমেন্ট করো কি তাড়াতাড়ি। ভিটামিন পি, ঠিক, ভিটামিন পি। আর তেলে গুলে যায় এই ভিটামিনগুলো কি কি? এ, ডি, ই, কে। এটা হচ্ছে তেলে দ্রাব্য ভিটামিন। ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই আর ভিটামিন কে, এরা তেলে গুলে যায়। আর জলে গুলে যায় ভিটামিন বি আর ভিটামিন সি। আমি উল্টো লিখেছি, তোমাদেরকে চেক করলাম এটা জাস্ট। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তোমরা অবশ্যই জানো। অতএব ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। এবার আমরা জানবো, দেখো একসাথে আমি সবগুলো দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। এগুলো কিন্তু চট করে তোমরা কোথাও পাবা না। তো প্রথমে দেখো ভিটামিনের নাম আর ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। এতগুলো আমি বড় বড় রোগের কথা বলবো না, যেগুলো তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। তো প্রথমত ভিটামিন এর অভাবে কী রোগ হয়? তোমরা বলে দেবা রাতকানা রোগ হয়, একদম ঠিক। ফ্রিনোডার্মা রোগ হয়, কেরাটোম্যালেসিয়া রোগ হয়। নেক্সট দেখো, ভিটামিন B1 এর অভাবে কী রোগ হয়? ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়? বেরি রোগ হয়। নেক্সট দেখো আছে ভিটামিন B2 এর অভাবে কী রোগ হয়? স্টোমাটাইস বা গ্লোসাইটিস রোগ হয়। ভিটামিন B3 অবশ্য তোমাদের ভিটামিন B2 আসবে না পরীক্ষায়। ভিটামিন B3 অভাবে কী রোগ হয়? পেলাগ্রা রোগ হয়। ভিটামিন B6 এর অভাবে কী রোগ হয়? নিউরোপ্যাথি রোগ হয়। ভিটামিন B7 এর অভাবে কী রোগ হয়? ডার্মাটাইস ও অ্যান্টেরিস রোগ হয়। ভিটামিন B12কে বলা হয় কি? এর যেন কি রাসায়নিক নাম কি? সায়ানোকোবালামিন। ভিটামিন B12 এর অভাবে কী রোগ হয়? রক্তাল্পতা রোগ হয়, অ্যানিমিয়া রোগ হয়। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয় বা ম্যালেসিয়া রোগ হতে পারে। ভিটামিন ই এর অভাবে কী রোগ হয়? বন্ধ্যাত্ব রোগ হয়। ভিটামিন কে এর অভাবে কী রোগ হয়? রক্তক্ষরণ রোগ হয়। ভিটামিন এইচ এর অভাবে কী রোগ হয়? দাঁত ও অস্থির গঠন ব্যাহত করে। আয়োডিনের অভাবে কী রোগ হয়? আয়োডিন মানে জানোই লবণ। আয়োডিনের অভাবে কী রোগ হয়? গলগণ্ড রোগ হয়, গয়টার রোগও বলতে পারো। ফ্লুরাইডের অভাবে কী রোগ হয়? দাঁতের ক্ষয় রোগ হয়। নেক্সট দেখো, এবার তাহলে এখানে তোমরা সমস্ত কিছু পেয়ে গেলে। আর কোন ভিটামিনের কী কী রাসায়নিক নাম, এটা আমি তোমাদেরকে পরের ভিডিওতে একদিন দিয়ে দেবো, অসুবিধা নেই। তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সাবস্ক্রাইব করে দাও, কিন্তু নাহলে কিন্তু পাবা না, পরে তোমাদেরই অসুবিধা হবে। সাবস্ক্রাইব করে বেল আইকন করে দাও, যাতে করে নোটিফিকেশান ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। আর হ্যাঁ, লাইক করে বেশি বেশি শেয়ার করো, কিন্তু বন্ধুদের কাছে তাড়াতাড়ি শেয়ার করো। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় বলো দেখি, কোন ভিটামিন? এখনই কিন্তু বললাম, ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। কোন খনিজ মৌল দাঁত ও হাড় গঠন করে? কোন খনিজ মৌল? ক্যালসিয়াম। মস্তিষ্কের গঠন ও রক্তের শর্করা পরিমাণ ঠিক রাখতে কোন খনিজ মৌল সাহায্য করে বলো? জিঙ্ক সাহায্য করে। নেক্সট প্রশ্ন, যাই হোক, এগুলো হয়ে গেল। এবার এই প্রশ্নে চলে আসবো, আয়রনের অভাবে কী রোগ হয়? আয়োডিন, যেটা একটু আগে পড়ে, আয়রনের অভাবে কী রোগ হয়? রক্তাল্পতা রোগ হয়। নেক্সট দেখো, আয়োডিনের অভাবে কী রোগ হয়? একটু আগে পড়লা কিন্তু, কী রোগ হয়? গলগণ্ড রোগ হয়। আমি আরেকটাও নাম বলেছি, কি? গয়টার রোগ হয়। নেক্সট প্রশ্ন আছে ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ভিটামিন বি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে ঠোঁটে ঘা। ভিটামিন এর অভাবে কী রোগ হয়? রাতকানা রোগ হয়। এখানে তোমরা দেখতে পেলা যে এতগুলো রোগের নাম বললাম, কোন ভিটামিনের ফলে হয় বা কোন
আয়োডিন, ফ্লোরাইড এসবের অভাবে হয়, এগুলোর মধ্যে কিন্তু একটা পরীক্ষায় তোমাদের দিবে, একটা থেকে দুটো তোমাদের পরীক্ষায় শিওর আসবে। আর হ্যাঁ, আসলে কিন্তু কমেন্ট করবে অবশ্যই, আসলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর কে কীরকম প্রশ্ন, কীরকম উত্তর দিয়েছে প্রশ্নর, কী কী প্রশ্ন এসেছে, কীরকম ধরনের, অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে, যে জানতে হলো যে এই কোনো প্রশ্নের উত্তর কী হবে দাদা, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো যাই হোক, আজকের এত দূরই ছিল। তোমাদের জন্য একটাই সাজেস্ট করবে একটা বিষয়, যে তোমরা কিন্তু ভালো করে পড়াশোনা করো। পড়াশোনায় একমাত্র সাফল্যের চাবিকাঠি। তো এখানে যেই প্রশ্নের উত্তরগুলো আমি বললাম, এসআইকো, অক্সিজিয়াস পদ্ধতি, এগুলো ইম্পর্ট্যান্ট। কোন রোগের কোন ভিটামিন, কোন আয়রন, কিসের হবে, কী রোগ হয়, এগুলো ইম্পর্ট্যান্ট। আর হ্যাঁ, রাসায়নিক নামগুলো অন্য ভিডিওতে দিয়ে দেওয়া হবে, বলেই দিলাম। আর এই যে প্রশ্নগুলো, লোহিত রক্তকণিকার প্রোটিনের নাম কি, গ্লোবিউলিন, লিপিড কোথায় কোথায় থাকে, লিপিডের ফলে কী সমস্যা হয় ঘাটতি হলে, হ্যাঁ, এগুলো কিন্তু সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষা আসবেই। তো তোমাদের ক্ষেত্রে একটাই রিকোয়েস্ট করবো, যে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রেখো, যাতে করে এরকম আরও সাজেস্টিভ ভিডিও আনা হচ্ছে তোমাদের জন্যই। এস রহমান স্যার তোমাদের জন্য অনেক সাজেস্টিভ ভিডিও তৈরি করছেন, এবং তোমাদেরকে ঠিক সময় অনুযায়ী দিয়েও দেওয়া হবে। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা জাস্ট পরীক্ষা সুস্থভাবে দিও। তো যাই হোক, বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও, যেন তারাও চ্যানেলে যোগ দেয়, এবং যাতে করে আমাদের একটা পরিবার গড়ে ওঠে। পরিবার একসঙ্গে থাকলেই তবেই মজাটা কিন্তু বেশি করে জমবে। কমেন্ট করবে, অসুবিধা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুদের কাছে শেয়ার করে দাও, একটু লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, ভালো করে পরীক্ষা দিও। তো যাই হোক, এত দূরে আজকে ভিডিও থাক, আবার অন্য ভিডিওতে কথা হবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।